তালাল রহমানের বাড়িতে আজ অনুষ্ঠান রয়েছে। তার বড় ছেলের নাম তালহা। 6 বছর আগে বিয়ে করেছে, তবে আনুষ্ঠানিকভাবে কোনো আয়োজন ছিল না। একেবারে ঘরোয়াভাবে হয়েছে তাদের বিয়েটা। কিছুদিন পূর্বে জেনেছে বাড়িতে নতুন সদস্যের আগমন ঘটবে। সেই আনন্দে আজকের এই অনুষ্ঠান। বাড়ির একমাত্র কন্যা তারা, তার খুশিটা সব থেকে বেশি। ও প্রায় ছুটোছুটি করছে, সমস্ত বাড়ি ঘুরে দেখছে কোথাও কোনো আয়োজনে ত্রুটি হলো কি না। সবেতেই তার দেখার দায়িত্ব। সে সমস্ত বাড়িতে চক্কর কাটিয়ে এলো জিম ঘরের দিকে। সেখানে আগে থেকেই তার ছোট ভাই জিম করছে। ভীষণ স্বাস্থ্য সচেতন কি না, তাই চুপিসারে জিম ঘরের ভেতরে প্রবেশ করলো। দেখতে পেল বড় বড় ডাম্বেল নিয়ে শরীরচর্চায় ব্যস্ত তীব। ওর মুখটা ঈষৎ হা হয়ে গেল। বলল, এগুলোর ওজন কত ভাইয়া? বোনের কথা শোনা মাত্রই শরীরচর্চা থামিয়ে দিল তীব। হাত বাড়িয়ে তোয়ালে নিল, ঘাম মুছতে মুছতে বলল, এখানে কেন এসেছিস? মেয়েটির মুখ বিবর্ণ হয়ে গেল। তার ভাই পৃথিবীর সব থেকে কড়া ভাইদের মধ্যে একজন, সারাক্ষণ রেস্ট্রিকশনের ওপরে রাখে। আমি তো এমনি এসেছি। পুরো বাড়ি চক্কর দেওয়া শেষ? শুধু শুধু পাকামো। এখানে কেন আসা হয়েছে? সমস্ত বাড়িতে কত মানুষ, খেয়াল আছে? মানুষই তো ভাইয়া, বাঘ তো নয়। তারার এহেন কথায় হাসল তীব। ষোড়শী অনেক কথাই বোঝে না, রাজনীতি বোঝে না, সবসময় মুক্ত থাকতে চায়, তবে সেটি তো সম্ভব নয়। তোয়ালে রেখে এগিয়ে এলো তীব। বোনের মাথায় হাত রেখে বলল, শোন, বাঘের মুখোমুখি পড়লে বেঁচে যাওয়ার কিঞ্চিত সম্ভাবনা থাকে, তবে মানুষের মুখোমুখি পড়লে বাঁচা যায় না। শক্ত কথাগুলো কিছুই বুঝল না ষোড়শী। তার ভাই সব সময় কঠিন কঠিন কথা বলে, তাই ফ্যালফ্যাল করে চেয়ে রইল। তার মুখভঙ্গি বুঝতে পারল তীব। তার থেকে এক যুগেরও বেশি ছোট মেয়েটি, দুনিয়া সম্পর্কে আহামরি ধারণা নেই, তাই তো খুব সহজ কথাগুলো কঠিন মনে হয়। বাড়ির ভেতর যেতে যেতে তীব শুধালো, কলেজ কেমন যাচ্ছে? ওকে ওকে। কেন, কারোর সাথে বন্ধুত্ব হয়নি? হবে কেমন করে? আমার বাপ ভাই যে পলিটিক্সের লোক, আর পলিটিক্সের লোকদের সাথে কারো বন্ধুত্ব হয়? যদিও তারা মজার ছলে কথাটি বলেছে, তবে এর থেকে বড় সত্য বোধহয় আর দুনিয়াতে নেই। রাজনীতির মাঠে কেউ কারো বন্ধু নয়, প্রত্যেকে ভীষণ রকমের স্বার্থপর। যতটা দেখানো হয় তার সবটাই কেবল লোক দেখানো। সোহান ভেবে পায় না বেছে বেছে তাকেই কেন রাজনীতির মাঠে পাঠানো হয়। নেতার বাড়িতে অনুষ্ঠান, অথচ গার্ড দেওয়ার জন্য তাকে পাঠানো হয়েছে। আশ্চর্য লাগে ওর। ও হতাশ হয়ে বড় বাড়িটির দিকে তাকিয়ে রইল। জাহিদ চা নিয়ে ফিরেছে বেশ কিছু দূরে একটা টঙের দোকান থেকে। স্যার, চা নিন। চা কোথায় পেলে? অনেক দূরে স্যার, এমপির বাড়ি বলে কথা, 14 মাইল অবধি কোনো টং দোকান নেই। বাক্যটি বলে মুখশ্রী অন্ধকার করে ফেলল জাহিদ। সোহান চায়ের কাপ পেয়ে চুমুক দিয়ে বুঝল পাতলা লিকার। তবুও কিছু করার নেই, আপাতত এই চা দিয়েই নাস্তার পর্ব চুকাতে হবে। চা খাওয়ার পর্ব শেষ। মনোযোগ সহকারে পুরো বাড়িটা দেখছে সোহান। স্যারের অভিব্যক্তি বুঝে নিয়ে জাহিদ হাসল। তারপর বলল, সৎ মানুষের দাম নেই স্যার। আমার মতন 1000 জাহিদও সারা দিনের বেতনেও এমন একটা বাড়ি হবে না। অথচ অসৎ জাহিদ হলে একাই এমন একটা বাড়ি তৈরি করে ফেলতো। জাহিদের কথা শতভাগ সত্য। পুলিশের চাকরিতে অনেক বেশি বেতন নেই, যা দিয়ে কোটি কোটি টাকার বাড়ি করা যাবে। আর তালাল রহমানের বাড়িটা তো বিশাল, কম করে হলেও 100 কোটি টাকা হবে। সোহান হাসল না, মুখভঙ্গি পরিবর্তনও আনল না, একদম সাধারণ অভিব্যক্তি রেখে বলল, সৎ থাকার মতন শান্তি আর কোথায় আছে বলো? জাহিদ থেকে উত্তর এলো, তবে কিছুটা মিশ্র প্রকৃতির। তা নেই, আবার আছে স্যার। কেমন? লোকে বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না, অথচ একবেলা ভাত না পেলেই অশান্তি শুরু হয়ে যায়। তাই আমার মনে হয় কথাটি অর্ধেক সত্য। কখনো সখনো টাকা দিয়েও সুখ কেনা যায়।
উত্তরে খুব বেশি খুশি হলো না সোহান। তবে কথাটি একেবারে মিথ্যাও নয়, লজিকে ভরা কথাটি। অস্বীকার করার সুযোগ নেই। মানুষের বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন তার প্রায়ই সব কিছুই পাওয়া যায় টাকার মাধ্যমে। সৎ থেকে টাকা উপার্জন করে কজন পারে সমস্ত প্রয়োজন মেটাতে? সোহান বড় বিষণ্ণ অনুভব করলো। জাহিদ ছেলেটা বয়সে তার কিছুটা ছোটই হবে। বেশ পরিশ্রম করে এ অবধি এসেছে, যার কারণ পারিবারিক অবস্থা আহামরি নয়। আর বড় চাকরির জন্য আলাদা খরচ করতে হয়, যা জাহিদের সাধ্যের বাইরে ছিল। সোহান সব কিছু বোঝে, জানে। তবে পরিস্থিতি এমন যে সে চাইলেও সব পরিবর্তন করতে পারবে না। তার হাতে এসব নেই। তখন প্রায় বিকেল হয়ে গিয়েছে, অথচ সকালের নাস্তা বাদে আর কিছুই খাওয়া হয়নি ওদের। দায়িত্বে থাকা অন্যান্য পুলিশদেরও একই অবস্থা। তালাল রহমানের মস্ত বাড়ি পুলিশে পূর্ণ। তার পরিবারের লোকজন নিয়ে আসর বসেছে। যে কেউ ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই এমন নিরাপত্তার ব্যবস্থা। সোহান বাগানের এক বেঞ্চে বসে আছে। তার ফোন সাইলেন্ট ছিল, তাই কলগুলো দেখা হয়নি। বাড়ি থেকে কল এসেছে, সেটাও একাধিকবার। সোহান চট করে কল করলো, রিসিভ হলো। ওপাশ থেকে মিষ্টি এক কণ্ঠে ভেসে এলো, হ্যালো সোহান। হ্যাঁ ভাবি, তোমার ভাইয়া কি তোমায় কল করেছিলেন? না ভাবি, সে তো বড় মানুষ, আমার মতন সামান্য এএসপির সাথে কিসের সম্পর্ক তার? ওর কথাই হেসে ফেলল নীরু। তারপর বলল, তোমার খাওয়া হয়েছে? আর খাওয়া দাওয়া, এমপির বাড়িতে পা রাখতে পেরেছি এটাই বেশি। যার সাথে তার মজবুত সম্পর্ক তাকে নিশ্চয়ই জামাই আদর করে খাওয়াবে। তবে আমাদের মতন মানুষদের ওপর নজর নেই। আরেক দফায় হাসল নীরু। তারপর বলল, আরে রাগ করো না, শোনো, তোমার ভাই কিন্তু ভীষণ ভালো মানুষ। প্লিজ তোমার স্বামীর প্রশংসা করো না, আমি জানি সে কেমন ভালো মানুষ। ঠিক আছে, আর প্রশংসা করছি না। তোমার ভাইয়া তোমাদের জন্য খাবার পাঠাতে বলেছে, খেয়ে নিও। খাবার কেন পাঠাতে বলেছে? কোনোভাবে জেনেছে খাওয়া দাওয়া করনি, তাই পাঠাতে বলেছে। সোহান চুপ করে রইল। তার ভাই সর্বদাই চমক দিয়ে থাকে, অথচ নিজে থেকে সেটি প্রকাশ করে না। জাহিদ কিছু সময় পর খাবার নিয়ে ফিরল। একগাল হেসে বলল, দারুণ ভাগ্য স্যার, কত দিন হয় বাসার খাবার খায় না। জাহিদের চোখে মুখে খুশির ঝলক। সোহান নিবিড় রইল। তারপর খাবার নিয়ে দুজনে খেতে লাগলো। খেতে খেতে জাহিদ বলল, মায়ের হাতের খাবার সবসময় অমৃত হয় স্যার। কত বছর হয় মায়ের হাতে খাবার খায় না। সোহান শুধালো, কেন? ছুটিতে বাড়িতে যাও না? যাই তো, তাহলে? মাই তো নেই স্যার। সোহানের বুকে এসে ধাক্কা লাগলো। মা নেই কথাটা যেন ভীষণভাবে কম্পিত করলো ওকে। এদিকে জাহিদ তৃপ্তি নিয়ে খাচ্ছে। যদিও মনের ভেতর ঝড় উঠে গেছে। এমপি তালাল রহমানের বড় ছেলে ও তার বউ এর আগমন ঘটেছে। শরীর জুড়ে দামি পোশাক, অলংকারে পূর্ণ বধূর দেহ। সাংবাদিকরা ক্রমাগত ছবি তুলে যাচ্ছে, টুকটাক প্রশ্ন করছে। চারপাশ মানুষে পরিপূর্ণ, সকলেই দামি লোক, একজন বিজনেসম্যান কিংবা নেতা। সোহান ভ্রু কুঞ্চিত করে বসে সব দেখছে। এখানে এসে মোটেও খুশি নয়। সাংবাদিকের ছবি তোলার পর্ব শেষ হলে তালাল রহমান বক্তব্য রাখলেন। জানালেন, এই অনুষ্ঠানের অংশ হিসেবে দুঃখী মানুষদের দাওয়াত করা হয়েছে, তাদের জন্য খাবার ও পোশাকের ব্যবস্থা করা হয়েছে। তার এই মহৎ কাজের প্রশংসা করলেন সবাই। আরও কিছু নিয়ে কথা বলে তবেই শেষ হলো বক্তব্যের পর্ব। এদিকে জাহিদ কিছুটা উদ্বিগ্ন প্রকাশ করলো। তার এহেন আচরণ দেখে সোহান শুধালো, কি হয়েছে জাহিদ, এমন করছো কেন? এমপির ছেলেকে দেখতে পেলাম না স্যার। এই তো তার ছেলে। এ তো বড় ছেলে স্যার, ছোট ছেলেকে দেখতে পাচ্ছি না। সোহান নির্বিকারভাবে চেয়ে রইল। জাহিদি বলল, এমপির ছোট ছেলে আসন্ন নির্বাচনে অংশ নেবে স্যার। তবে কথা হচ্ছে ক্যামেরার সামনে সহজে ধরা দেন না সে। তালাল রহমান ভীষণ চালাক মানুষ। এই প্রথম বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজন করলেন, এমন ঘটা করে পরিবার পরিজন নিয়ে। সোহান এবার বুঝল
তবে এতে ওর আহামরি মাথা ব্যথা নেই। এসব বড় বড় রাজনীতিবিদদের বড় বড় ব্যাপার, ওর মতন সাধারণ মানুষের জন্য নয়। শাড়ি সামলাতে শিখুন সারা মাহমুদ। মসৃণ শাড়ি ভেদ করে আপনার মসৃণ ত্বক ভেসে উঠেছে। তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে চাইল সারা। হাতের সাহায্যে পেটের কাজটা ঠিক করে বলল, তৃপ্ত আসিফ, কাইন্ডলি নিজের নজর ঠিক করবেন। চরিত্রের দোষ থাকলে এমপি হওয়া যায় না। মেয়েটির এহেন কথায় হেসে উঠল তীপ। মাথাটা ঈষৎ নত করে মেয়েটার কাছাকাছি এলো। তারপর বলল, আমার বিষয়ে স্টাডি করে এসেছেন দেখছি। গ্রেট, আই লাইক ইট। সরার অধরে তাচ্ছিল্য এলো। তীপ অবশ্য সেটা পাত্তা দিল না। ও বরং বলল, বাট মিস সরা মাহমুদ, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার চরিত্রের দোষ নেই। দোষটি আপনার। নিজের সৌন্দর্য প্রকাশ করে হয়তো নজরে আসার চেষ্টা করছেন, অ্যাডভান্টেজ নেওয়ার ট্রাই করছেন। কে বলতে পারে? ছেলেটির কথায় দাঁত কিরমির করে উঠল সরা। তীপ পুনরায় হেসে বলল, নিজেকে সামলাতে শিখুন সরা। আপনি তো ছোটটিই রয়েছেন। আগে বড় হন, শাড়ি সামলাতে শিখুন, তারপর না হয় বিজনেস সামলাবেন। আরেক দফায় অপমান করল তীপ। সরা অত্যন্ত রেগে গেল। নিজের মেজাজ ধরে রাখতে ব্যর্থ হলো। চেঁচিয়ে উঠল প্রায়, আপনাকে দেখলেই আমার ঘৃণা হচ্ছে তীপ। নিজের নোংরা মুখে আমাকে উপদেশ দেবেন না। তীপের মুখশ্রীর রং পরিবর্তন দেখা গেল না, অর্থাৎ সামান্য অপমান বোধ করেনি সে। এদিকে সরার দুটো চোখে অগ্নি মিশে আছে। ঘৃণার ব্যাপারটি তো আমার দিক থেকে আসার কথা। আপনার লজিকটি বড় হাস্যকর শোনালো। যাই হোক, মিটিংয়ে দেখা হবে। আপাতত নিজের সৌন্দর্য ঢাকার ব্যবস্থা করুন। পুরুষ মানুষের চোখ বড় তীক্ষ্ণ হয়। সামান্য ফাঁকফোকর পেলেই তৃপ্তি মিটিয়ে নেবে। খুব স্ট্রংলি ছেলেটি ওকে অপমান করে গেল। সরার দুটো চোখে কান্না এসে ধরা দিল, তবে ও কাঁদল না। নিজের রাগ ক্ষোভ ধরে রেখে মিটিংয়ের দিকে এগোলো। দেশে ফিরে বাবার বিজনেসে জয়েন করেছে সরা। কয়েকদিনই বেশ ভালো একটা পরিবেশ তৈরি করে নিয়েছে। আজকের মিটিংটি বাবাকে ছাড়া তার প্রথম মিটিং। সব থেকে কঠিন ব্যাপার, 10 জনের মাঝে মাত্র একজন মেয়ে সে, তাই ঈষৎ অস্বস্তির দেখা মিলছে। এদিকে তীবের ঠোঁটে তাচ্ছিল্য মিশে আছে। মেয়েটির দৌড় সে দেখবে। সরা বুক ভরে শ্বাস নিল। মিটিংয়ে সবাই কথা বলছে। একে একে শেষ হচ্ছে সবার কথাবার্তা। এবার সরার পালা এসে দাঁড়িয়েছে। ওর অস্বস্তি হচ্ছে। শুরুতে একটু ঘাবড়ে গেলেও বেশ চতুরতার সাথে বাক্যগুলো শেষ করলো। ওকে বিভ্রান্ত করতে পুরো সময়টা তাকিয়েছিল তীপ, তবে সরা পাত্তা দেয়নি। সে শান্ত কণ্ঠে নিজের বক্তব্য রেখে গেছে। লাঞ্চের সময় হয়ে যাওয়ায় মিটিংয়ের ব্রেক নেওয়া হলো। মূলত বেশ কয়েকটি কোম্পানির ইনভেস্টমেন্টের মাধ্যমে প্রচুর প্রোডাক্ট বাজারে আনতে চাইছে। এই জন্য কোম্পানিগুলো সমবেত হয়ে আলোচনা করলো। সরা তখনও কিছুটা অস্বস্তির মাঝে। ওর অস্বস্তি বাড়িয়ে দিতে তীপ বলল, একাই লাঞ্চ করবেন মিস সরা মাহমুদ? সকলের দৃষ্টি মেয়েটির দিকে নিক্ষেপ হলো। ও কটমট করতে গিয়েও থেমে গেল। ঈষৎ হেসে বলল, বলার জন্য ধন্যবাদ। আসলে আমার অতটা খিদে পায়নি। বাসায় ফিরে পরিবারের সাথে একসাথে খেয়ে নেব। আপনারা ব্যস্ত হবেন না। জবাবটা উত্তম ছিল। আশেপাশের মানুষগুলো হেসে সম্মতি জানিয়ে গেল। রুমটা খালি হতেই তীপ কিছুটা এগিয়ে এলো। দুজনের নিঃশ্বাস একত্রে হলো যেন। অতিরিক্ত ঝুঁকে থাকায় ঈষৎ বিব্রত হলো সরা। তীপ হেসে বলল, মিথ্যা খুব ভালো বলতে জানেন সরা। অন্তত আপনার থেকে কমই বলা হয়। প্লিজ কিপ ইউর ডিস্টেন্স। ডিসেন্ট মানুষজন মেয়েদের এতটা কাছে এসে কথা বলে না, সেটাও প্রথম দর্শনে। আচ্ছা, আপনাকে তো আমার মেয়ে মনে হয় না মিস সরা। বাক্যটি তীক্ষ্ণ অস্ত্রের মতন করে বুকে ভেদ করে গেল সরার। ও প্রতিবাদ করে উঠল, আপনি আসলে অসভ্য, সরে যান সামনে থেকে। বিজনেসে জয়েন করেছেন, আমার প্রতিপক্ষ হয়েছেন।
এখন আমাকেই সরে যেতে বলছেন? টু মাচ ফানিস সরা। ছেলেটার আচরণে ক্ষণে ক্ষণে অবাক করছে ওকে। সরা পাশ কাটিয়ে যেতে নিলেই বাক্যের দ্বারা আটকে দিল তীব। তাচ্ছিল্য ভরা কণ্ঠে বেজে উঠল, আমার শত্রু হওয়ার জন্য অভিনন্দন। শত্রু মেয়ে হোক কিংবা ছেলে, শত্রুকে কখনো ছোট করে দেখতে নেই। শত্রু শুধু শত্রুই হয়, তার সাথে শুধু লড়াই করতে হয়। কথাটা শুনে যুবতীর সমস্ত শরীর জ্বলে উঠল। ও প্রতিবাদ করতে গিয়েও থেমে গেল। চোখ দুটো জ্বলছে, খুব কান্না পাচ্ছে। ছেলেটি নিজেকে কি মনে করে? সরা মাহমুদ খেলনা পুতুল, তাকে নাচাতে চাইলে সে নাচবে? এমনটি ভেবে থাকলে বড় ভুল ভাবনা ভেবেছে তীব। তার জেনে রাখা উচিত, সরা মাহমুদকে যতবার ভাঙতে চাইবে ঠিক ততবারই নিজেরকে গড়ে তুলবে সে, আর সেটা আগের চেয়েও অধিক শক্তিশালী করে। বাড়ি ফিরতে বেশ রাত হয়ে গেল সরার। ও ক্লান্ত হয়ে ডিভানে বসে পড়ল। শিমু তখনও জেগে আছে। সে পড়ছিল কম, পড়ার অভিনয় করছিল বেশি। বোনকে দেখতে পেয়ে ছুটে এলো। আপুই, কী অবস্থা তোর? ভালো। তোমার খবর কি বলো? কেমন গেল প্রথম মিটিং? ঠিকঠাক। তুমি আসলে গ্রেট, সব দিক থেকে পারফেক্ট। শিমু দু হাতে আলিঙ্গন করলো বোনকে, ক্লান্তি নিয়ে হেসে ফেলল সরা। হয়েছে, এবার ছাড়, অত ঢং করতে হবে না। উফ, তোমরা কেন বোঝো না আমি ঢং করি না? ঠিক আছে, বুঝলাম তুই ঢং করিস না। আমি জানি, তুমি মন থেকে বলনি। সরা ফ্যাল করে চেয়ে রইল। পুনরায় উত্তর দেওয়ার পূর্বেই সরা বাবা এসে হাজির হলেন। তিনি কিছুটা অসুস্থ হয়ে আছেন, নতুবা মিটিংয়ে কন্যাকে একা পাঠাতেন না। বাবা, উঠে এলে কেন? তুমি বলো, মিটিং কেমন গেল? ঠিকঠাক বাবা। মুফিদ মাহমুদ মেয়ের মাথায় হাত রাখলেন। কিছুদিন ধরে তার শরীর অসুস্থ থাকছে, তাই সরাকে আজ একাই বাধ্য হয়ে সব কিছু সামলাতে হচ্ছে। তুমি নিশ্চয়ই অস্বস্তিতে পড়েছিলে? কিছুটা বাবা, তবে তারা খুব ডিসেন্ট। আচ্ছা, জি বাবা। সরা ইচ্ছে করেই মিথ্যাটা বলে গেল। বাবাকে কোনো চিন্তায় একদম দেওয়া ঠিক হবে না। মুফিদ মাহমুদ স্ত্রীকে ডেকে উঠলেন, কবরী, ওর জন্য ঠান্ডা শরবত নিয়ে আসো। তুমি ব্যস্ত হও না বাবা, দেখো কি কাণ্ড, তুমি দেশে ফেরার পরপরই কেমন অসুস্থ হয়ে বসে আছি। তোমাকে সব বুঝাবো, সেই অবস্থায় নেই। আমার তো সমস্যা হচ্ছে না, শুধু শুধু চিন্তা করো না তো বাবা। কন্যার মাথায় হাত রাখলেন মুফিদ মাহমুদ। কিছুদিন পূর্বে কন্যার প্রতি রাগ ছিল, অভিমান ছিল, অথচ কদিনে সব মাটিতে মিশে গেছে। কবরী ঠান্ডা শরবত নিয়ে এলেন। সেটা শেষ করে যুবতী বলল, আমাদের কোম্পানির সাথে রহমান গ্রুপের কি ঝামেলা আছে বাবা? ঝামেলাটা গভীর মা, আসলে তারা চায় প্রফিট বেশি করতে। এদিকে আমরা ইকো ফ্রেন্ডলি কাজে অতি বেশি আগ্রহ, তাই ঝামেলা করছে। এটা নতুন কিছু নয়। তোমার সাথে খারাপ আচরণ করেছে কি? না, তবে কথায় দারুণ প্যাচ ছিল। আমাকে সমস্যায় ফেলা ট্রাই করছিল, কিন্তু লাভ করতে পারেনি। আচ্ছা, তবে একটা কথা মনে রেখো, ওরা খুব ভয়ঙ্কর, পিশাচের মতন। সরা মনও হয়ে গেল। দেশে ফেরার পরই কাজ হাতে এসেছে। তারপর রহমান গ্রুপের সম্পর্কেও জেনেছে এমপি তালাল রহমানের কথা। তাদের বিজনেসের দায়িত্ব এখন তীব তৌসিফের হাতে। আসন্ন নির্বাচনে নাকি যোগ দেবে। কথাটা স্মরণ করে সরা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। প্রথম দর্শনে তীবের আচরণ তাকে ভীষণ চিন্তায় ফেলে দিয়েছে। ছেলেটার চরিত্রে নিশ্চিত কোনো সমস্যা আছে। একাধিকবার মিটিং হ্যান্ডেল করেছে তীব, তার যথেষ্ট ধারণা রয়েছে। আজকের মিটিংটিও ব্যতিক্রম হওয়ার কথা নয়। তবুও তালাল রহমান সামান্য চিন্তায় ছিলেন। শত্রুপক্ষ থেকে নতুন কেউ মিটিংয়ে অংশ নিয়েছে, সেই সম্পর্কে জানতে তীবকে ডেকে পাঠিয়েছেন তিনি। তীব ঘরের দরজায় এসে নক করল। আসবো বাবা? অবশ্যই, ভেতরে এসো বেটা। তীবের হাতে ওয়াইনের বোতল। বাবা ছেলে কথা বলার সময় প্রায়শই মদ্যপান করে থাকে, তবে সেটা নির্দিষ্ট পরিমাণে। সপ্তাহে 7 থেকে 14 ইউনিট পরিমাণ মদ্যপানে অভ্যস্ত তারা। তীব বোতল থেকে ওয়াইন পরিবেশন করে নিল। সেটাই কিছু বরফের টুকরো দিতে দিতে বলল,
আপনি এতটা আর্জেন্ট ডেকে পাঠালেন? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ভয়ের কিছু নেই দীপ। তোমার মিটিং কেমন গেল সেটা বলো। বরাবরের মতোই। মুফিদ মাহমুদের পরিবর্তে নতুন কেউ মিটিংয়ে জয়েন করেছিল? জি বাবা। কে সে? তার বড় মেয়ে সরা মাহমুদ। তবে চিন্তার কারণ নেই, আমি হ্যান্ডেল করতে পারবো। আই নো বেটা, তবে কিছুদিন তোমাকে একটু কষ্ট করতে হবে। বিজনেসের পাশাপাশি রাজনীতির মাঠেও দৌড়াতে হবে। আমি সদা প্রস্তুত, আপনি চিন্তা করবেন না। ওয়েল মাই বয়, তোমার মাথায় মুকুট দেখার অপেক্ষায়। তিব হেসে বলল, ওয়াইন তৈরি, খাওয়া শুরু করুন। তিবের বানানো ওয়াইনের গ্লাস তুলে নিলেন তালাল। চিয়ার্স করে দুজনে সেটা পান করে নিলেন। সোশ্যাল মিডিয়া ঘাঁটতে গিয়ে তিবের অ্যাকাউন্টটি চোখে পড়ল। সরা তৎক্ষণাৎ অ্যাকাউন্টটি চেক করল। মাত্র কিছুদিন হয়েছে অ্যাকাউন্টটি খোলা হয়েছে। এর মানে আগে অন্য কোনো অ্যাকাউন্ট ব্যবহার করত। ছেলেটার ফলোয়ার সংখ্যা 30,000-এরও বেশি। সরা যা বোঝার বুঝে নিল। প্রচারণার জন্য নিজেকে মেলে ধরেছে তিব। সে যে খুব অ্যাক্টিভ তেমনও না। মাত্র 3টে ছবি পোস্ট করা হয়েছে। ছবিগুলো ভালো মতো দেখে নিল সরা। ছেলেটার চেহারার গড়ন ভালো, সেই জন্যই কি কমেন্ট বক্সে মেয়েদের আহ্লাদ বেশি? এক একজনের কমেন্ট দেখে ওর হাসি পাচ্ছে। ও হেসে নিল একচোট। ঠিক সেই সময় ঘরে প্রবেশ করলো শিমু। বোনকে হাসতে দেখে বলল, আপুই? সরা কিছুটা চমকে গিয়েছে। না, ও নাক মুখ কুঞ্চিত করে তাকালো। শিমু মেকি হেসে বলল, কি দেখছো তুমি? কিছু না। তুমি হাসছিলে, আমি স্পষ্ট দেখেছি। সরা প্রতিবাদের সুযোগ পেল না। তার আগে ল্যাপটপ নিয়ে নিল শিমু। তিবের ছবিখানা দেখে বলল, ও এই ব্যাপার। কি? ছেলেটা অনেক সুন্দর। তোমার বয়ফ্রেন্ড? শিমুর কথায় বাকশক্তি হারিয়ে ফেলার উপক্রম হলো। যুবতী কিয়ৎকাল ফ্যাল করে তাকিয়ে রইল। ল্যাপটপ রেখে ঘুমোতে যা। সে তো যাবই, তবে আমাকে কিন্তু দেখা করাতে হবে। নামটা দেখে যাই, ওয়েট। সরা এগিয়ে এসে ল্যাপটপ ছিনিয়ে নিল। শিমু চোখ মুখ অন্ধকার মতন করে বলল, এটা ঠিক নয়। ঘুমোতে যা তুই। আমার কোনো বয়ফ্রেন্ড নেই। জানি সেটা, তাই তো হাসছিলে। শিমু। দাঁত কেলিয়ে হাসলো শিমু। কাছে এসে বোনের বাহুতে স্পর্শ করলো। ছেলেটা অনেক সুন্দর। আশ্চর্য। ফের হাসলো শিমু। তারপর ফট করে বোনের গালে চুমু খেলো। বলল, গুড নাইট। পুরো ঘটনায় চমকে গেল সরা। শিমু তখন চলে গিয়েছে। ও দ্রুত এসে দরজা লাগিয়ে দিল। এই মেয়েটা ভীষণ দুষ্টু, কখন কি করে বসে তার ঠিক নেই। বুক ভরে নিঃশ্বাস নিয়ে বিছানায় কাজটায় এগিয়ে এলো। ল্যাপটপের স্ক্রিনে তিবের ছবিখানা এখনও ঝলমল করছে। ও আনমনে আওড়ালো, অসভ্য পুরুষ মানুষ। তিবের সাথে দ্বিতীয় দফায় দেখা হয়ে গেল সরার, সেটাও জ্যামের মধ্যে। কোন ভাগ্যে দুজনের গাড়ি একসাথে আটকে পড়ল কে জানে। সরা মনে মনে আওড়ালো, কুত্তা ভাগ্য বোধহয় একেই বলে। আশ্চর্য ব্যাপার হলো, কথাটি কেমন করে যেন বুঝে গেল তিব। চোখের সানগ্লাস নামিয়ে বলল, এই যে মিস সুর। গলা দিয়ে কখনো তো মধু আসে না, সব সময় বেসুর আওয়াজ আসে। সরা ভাবলো জবাব দেবে না। তারপরই মনে হলো ছেলেটা অত্যন্ত বেহায়া, তাকে কথা না শোনানো মোটে উচিত হবে না। মিস্টার অসভ্য পুরুষ, আপনি যেদিন সভ্য হবেন সেদিন আমার গলায় দিয়ে মধু বের হবে। ওহ রিয়েলি? দ্যাটস মিন। আপনার লাইফে অনেক কিছুই আমার ওপর ডিপেন্ড করছে। গ্রেট মিস সুর বেসুর। ছেলেটার কথার প্যাচে আটকে গেল মেয়েটা। কটমট করে চাইল। দুজন ব্যক্তি পাশাপাশি দাঁড়িয়ে বসে আছে। ভীষণ জ্যাম, সেই সাথে গরমও কম নয়। সরা গাড়ির জানালা লাগিয়ে দিল। ওর আচরণে হেসে ফেলল তিব। মনে মনে বলল, হায়রে মেয়ে মানুষ। সরার কিছুমাত্র হলেও মন খারাপ। তিব নামের ছেলেটি যথেষ্ট চালাক ধাঁচের। তাকে পাশ কাটানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। এভাবে চললে ভবিষ্যতে বড় সড়ো ঝামেলা হবে। কিছু মাস পরে নির্বাচন হবে। ছেলেটা যদি এমপি হয়ে যায় তাহলে আরেক দফায় ঝামেলায় তৈরি হবে। ও বড় হতাশ হয়ে বসে রইল। কবরী খাবার বেড়ে দিচ্ছিলেন। মেয়ের এমন মুখ ভার দেখে বললেন,
কি হয়েছে? না মা, অন্যমনস্ক হয়ে আছিস যে। ওটা কিছু না মা। শুধু শুধু মিথ্যা বলবি না সরা। সরা উত্তর দেওয়ার পূর্বেই কিছুটা শব্দ করে হেসে ফেলল শিমু। করবীর নজর ফেললেন ছোট কন্যাকে উদ্দেশ্য করে বললেন, তোর আবার কি হলো, এভাবে হাসছিস কেন? আসলে আপুই প্রেমে পড়েছে মা। সরা শুরুতে পাত্তা দেয়নি, কথাটা শোনা মাত্রই ধমকে উঠল, শিমু কি হচ্ছে এটা? শিমু বোধ হয় একটু বিচলিত হলো না, সে বরং হাসতে লাগলো। কবরী দুই মেয়েকে দেখে নিয়ে বললেন, শিমু একটু আগে কি বললি? সরা কার প্রেমে পড়েছে? শিমুকে কিছু বলতে না দিয়ে সরা বলল, ওসব বাজে কথা মা, মেয়েটা আস্ত শয়তান। এখন আমি শয়তান হয়ে গেলাম তাই না? তুমি তো ছবি দেখে হাসছিলে। চোখ রাঙালো সরা, তবে লাভ হলো না। কিশোরী চোখে মুখে বিন্দুমাত্র ভয় নেই ওর, এবং বরং উৎসাহের সাথে বলল, দারুণ ছেলেটা, দেখলেই মনে হয় কোনো সিনেমার হিরো। সরা আসলেই বিরক্ত। ছোট বোন যে এতটা বাদর হয়ে গেছে সে ধারণাও করতে পারেনি। ও দাঁতে দাঁত চেপে বলল, আর একটা কথা বললে ঠাস করে চর বসাবো। বসাও, আমি ভয় পাই নাকি? আমি তো সত্যি বললাম। আরেক দফায় কিছু বলতে নিচ্ছিল সরা। ঠিক সেই সময় উপস্থিত হলেন মুফিদ। কিছু কথাবার্তা শুনলেন তিনি। কি ব্যাপার, দুই বোন ঝগড়া করছো কেন? ঝগড়া করছি না বাবা, শিমু প্রচুর বাদর হয়ে গেছে। শিমু কম নয়, সে প্রতিবাদে সুর টেনে বলল, সত্যি কথা বললেই বাদর হয়ে যায় সবাই। ছোট বোনের এহেন আচরণে আহত হলো মেয়েটি। ফ্যাল করে চেয়ে রইল। মুফিদ বুঝলেন ব্যাপারটি দুই বোনের, তাই তিনি আগ্রহ প্রকাশ করলেন না। তবে শিমু যেন আজ হাটে হাঁড়ি ভাঙবেই। সে প্রায় চেঁচিয়ে বলল, আপুই ল্যাপটপে একটা ছেলেকে দেখে হাসছিল, ভীষণ সুন্দর ছেলে। আমি বলবো দেখে আমায় ধমকাচ্ছে। বসা থেকে উঠে গেল সরা। মেয়েটাকে দুটো চট দেওয়ার প্রয়োজন। মুফিদ সাহেব বিরোধ করে বললেন, বসো সরা, এখানে খারাপের তো কিছু নেই। বিষয়টা তেমন নয় বাবা। যাই হোক, ছেলেটাকে পছন্দ করো? বাবার এহেন কথায় সরার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল। এত সময় কবরী চুপ ছিলেন। স্বামীর আগ্রহ দেখে তিনিও তাল মিলিয়ে বললেন, পছন্দ করলে অবশ্যই বলবি, আমাদেরও দেখার বিষয়। আর তোর বিয়ের বয়স হয়েছে, কিছুদিন পর তো বিয়ে দিতেই হবে তাই না? মায়ের সাথে তাল মিলিয়ে শিমুও বলল, ঠিক। আপুই শুধু শুধু আমাকে বকা দিল। আমি তো কত প্ল্যান করেছি। আপুয়ের বিয়ের অনুষ্ঠান হবে মোট 5 দিন। মেহেদির আয়োজন, গানের আয়োজন, হলুদের আয়োজন, বিয়ের রিসেপশন, সব মিলিয়ে দারুণ। পরপর কথা বলছে সবাই। এদিকে নির্বিকার সরা, তাকে যেন পুতুল পেয়েছে, যে যার মতন কথাবার্তা সাজিয়ে দিচ্ছে। ওর চোখে মুখে হতাশা পূর্ণ হয়ে গেল। মুফিদ সাহেব সেটি লক্ষ্য করে বললেন, কি হলো, তোমার মন খারাপ কেন? আমাকে কিছু বলার সুযোগ দিচ্ছ কেউ? কথাটি বলে সরা মুখে আধার করে রইল। শিমু আরও কিছু বলতে যেতেই চোখ ইশারায় থামালেন কবরী। বড় কন্যার কাছাকাছি হয়ে বললেন, আচ্ছা বল, কিছু বলার আছে? তোমরা তো পারলে এখনই আমার বিয়ে দিয়ে 3 বাচ্চার মাও বানিয়ে ফেলো। একটা কথা বলার সুযোগ দিচ্ছ না, রাগ করছিস কেন? আচ্ছা, এবার তো সুযোগ পেয়েছিস, তুই বল, আমরা শুনছি। সারা বুক ভরে দম নিল। মুফিদ সাহেব বললেন, তুমি জানাও যেটা জানাতে চাও। আসলে বাবা, শিমু একটা পাগল। আর এই পাগলের কথা শুনে না জেনে বুঝে তোমরাও তাল মেলাচ্ছ। শিমু কিছু বলতে নিয়েও থেমে গেল। এখন কিছু বললে নিশ্চিত তার গালে দুটো চড় পড়বে। ও আনমনে গালে হাত ছোঁয়ালো। চড় খাওয়ার ইচ্ছে এটি নেই, তার থেকে ভালো চুপ করে থাকা। এদিকে সরা হতাশ, বিষয়টি আড়াল রাখতে চেয়েছিল, অথচ শয়তান মেয়েটির জন্য সব বলতে হচ্ছে। ও দম নিয়ে বলল, সোশ্যাল মিডিয়া ঘাটার সময় তিপ্তা ওসিফের অ্যাকাউন্ট সামনে আসে। স্ক্রল করছিলাম, আর তখনই শিমু এসে নিজ থেকেই ঘটনা বানিয়ে নিল। নামটা শুনে কবরী বললেন, তীপ ছেলেটাকে? মুফিদ সাহেব নাম শুনেই খুব চিন্তিত হতে শুধালেন, তালাল রহমানের ছেলে? জি বাবা, বিজনেসের দায়িত্বে তো এখন সেই রয়েছে, সামনে এমপি নির্বাচনও করবে শুনলাম।
ঘটনা অনেকটাই জানেন মুফিদ সাহেব। তিনি বিচলিতও হলেন না। ছোট কন্যার দিকে তাকালেন। শিমু মুখটা হয়ে আছে তখন দেখার মতো। কি থেকে কি বানিয়ে ফেলেছে সে। সরি বাবা, আসলে বুঝতে পারিনি। সরা তখনও নিশ্চুপ। তিবের বিষয়টি সে একাই দেখতে চায়। জীবনে চলার পথে অনেক বাধা আসে। সব বাধা সামলে দেওয়ার জন্য বাবা নামক মানুষটি থাকবে না। তাছাড়া ভদ্রলোকের শরীর ইদানিং ভালো যাচ্ছে না। ঘটনা জানতে পারলে ঝামেলা তৈরি হবে। পুরো বিষয়টি ভেবে সরা নিঃশ্বাস ফেলল। দীর্ঘ একটি শ্বাস